তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে সেই কারণগুলি যদি আমি দেশ কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে পারে না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠিন পদক্ষেপ নেন। দেশের পরিস্থিতি ভয়াবহ দিকে যাওয়াতে সবাই কেঁপেছে। শিক্ষার্থীরা পদত্যাগের আলটিমেটাম দেওয়ায় এইটা করতে তিনি বাধ্য হয়েছেন। সেনাপ্রধানও কঠিন অবস্থান নেন দেশের ভয়ঙ্কর পরিস্থিতির জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এরকম অযোগ্য অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকলে ওনার পরিবার ছাড়া দেশের সকল মানুষ আসলে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবে কিনা, ঘুমাতে পারবে কিনা, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে কিনা, রাত 9টার পরে আপনি ঘর থেকে বের হতে পারবেন কিনা প্রশ্ন দেখা দিয়েছে। চিবিয়ে চিবিয়ে কথা বলা অযোগ্য একটা লোক। কালকে দেখলাম পুলিশের সমাবর্তন প্রোগ্রামে দেখে দেখে রিডিং পড়ে। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। 10:30টার পরের ঘটনা। রাজধানীর বনশ্রী ডি ব্লকে দোকান বন্ধ করে সি ব্লকে নিজের বাসায় ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন। হঠাৎ করে 3টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ঘিরে ধরে তাকে, গুলি করে ও কুপিয়ে ছিনিয়ে নিয়ে যায় সাথে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সাথে বিভেদ বাড়ছে বাংলাদেশ সেনাবাহিনীর। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সরকারের শীর্ষে পরিবর্তনের কথা বিবেচনা করছেন। এমনকি প্রয়োজনে জারি করা হতে পারে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা। ডক্টর ইউনূস সাহেব কলা গাছে লাগান দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। দেশে কোনো না পাইতে পুলিশের কাছে গেলে ওনারাই বলে যে আমরা তো ভাই নিজেরাই একটু দুর্বল। তাহলে পুলিশের কথা বলে। বাংলাদেশের ইতিহাসে নতুন ঘটনা ঘটলো। কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার পরে সংবাদ সম্মেলন করলেন, জরুরি সংবাদ সম্মেলন। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তার সঙ্গে মূলত কি হয়েছে, তার পদত্যাগ দাবিতে কেন রাজপথে নেমেছে ছাত্র জনতা, এই রাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অজানা তথ্য, যা জানলে আপনারা ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। শুধু তাই না, সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন এই বিষয়ের বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমি চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে মূলত কি হয়েছে, কেন ছাত্র জনতা তার পদত্যাগ দাবি করতেছে। বাংলাদেশের ইতিহাসে নতুন ঘটনা ঘটলো। কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার পরে সংবাদ সম্মেলন করলেন, জরুরি সংবাদ সম্মেলন। সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। সেই প্রায় ভোরবেলা সাংবাদিকরা অনেকেই উপস্থিত হলেন এবং তার সংবাদ সম্মেলন গণমাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচারিত হলো। কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, কি এমন হলো দেশে যে রাত 3টার পরে, রাত 3টা 5 মিনিটে তাকে সংবাদ সম্মেলন করতে হলো, তাকে জরুরি বৈঠক করতে হচ্ছে সারা রাত ধরে। দেশে কেমন পরিস্থিতি বিরাজ করলে এই ঘটনা ঘটতে পারে সেটা খুব সহজেই অনুমেয়। কি ঘটলো, কি বললেন তিনি, কি ঘটতে পারে আগামী কালকের মধ্যে, সেই আলোচনায় করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই, পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv OTT প্ল্যাটফর্ম। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছিলাম। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আমরা দেখিনি। বাংলাদেশের ইতিহাসে গভীর রাতে অনেক ঘটনা ঘটেছে। আমরা গুলশান হোটেলে, গুলশানের একটা হোটেলে যে ডাকাতরা ঢুকেছিল, অর্থাৎ সন্ত্রাসী জঙ্গিরা ঢুকেছিল, সেই কাণ্ড আমরা দেখেছি। মতিঝিলে আমরা শাপলা চত্বরের ঘটনা গভীর রাত পর্যন্ত দেখেছি। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রী কখনো রাত 3টার পরে সংবাদ সম্মেলন করেছেন, এরকমটা বোধহয় কখনো ঘটেনি। দেশে একেবারে জরুরি অবস্থা যদি তৈরি না হয়
তা না হলে এরকম ঘটনা ঘটার কথাও নয়। কি এমন জরুরি পরিস্থিতি তৈরি হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাত 3টার পরে তিনি রাত 3টা 5 মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন, নিজের ঢাক অনেকটা নিজে পেটালেন, তিনি নিজেকে সফল দাবি করলেন, বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম ছিল আপনারা জানেন, সেখান থেকে আমি অনেক কন্ট্রোল করে এনেছি। মূলত তার সংবাদ সম্মেলন করার কারণটা হচ্ছে আজকে সারা দিনে রাতে, আজকে মানে গতকালকে সারা দিনে রাতে যে ঘটনাগুলো ঘটেছে, প্রায় 10টিরও বেশি ছিনতাই ডাকাতির ঘটনা ঘটেছে। ব্যবসায়ীকে প্রায় 4টির বেশি গুলি করে 10-12 রাউন্ড গুলি ফুটিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, ডাকাতির ঘটনা আমরা দেখেছি। সেগুলোর ফুটেজ চলে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক স্ক্রল করলে শুধুমাত্র এই ধরনের রোমহর্ষক ঘটনা, তথ্য, ছবি ছাড়া আর কিছুই চোখের সামনে আসছে না। এরকম পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ। রাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ছাত্রদের মিছিল করতে দেখেছি এবং ছাত্ররা আলটিমেটাম দিয়েছে আজকে দুপুর 12টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। সেই প্রশ্নও তাকে করা হয়েছিল যে আপনার এই ব্যাপারে বক্তব্য কি, আপনার যে পদত্যাগ চাওয়া হচ্ছে। তিনি বলেছেন যে পদত্যাগ যে কারণে চাচ্ছে সেই পরিস্থিতিটা উন্নত হলেই তো আর তাদের পদত্যাগ চাওয়ার কোনো কারণ নেই। অনেকটা নিজের ঢাক নিজে পেটালেন। তিনি বললেন যে হাস্যকর হলেও সত্য, তিনি তার সমস্ত ব্যর্থতার দায় আওয়ামী দোসরদের ওপরে চাপালেন। বললেন যে বাংলাদেশে এখন যে অরাজক পরিস্থিতি হচ্ছে, ছিনতাই, চুরি, ডাকাতি, ধর্ষণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের পক্ষ থেকে দাবি উঠেছে যে নারীদের নিরাপত্তা ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে, তাদের পদত্যাগ করা উচিত। তিনি বললেন যে এই ঘটনাগুলো নাকি ঘটাচ্ছে আওয়ামী দোসররা, আওয়ামী লীগের লোকজন এই ঘটনা ঘটাচ্ছে, এটা তার অবজারভেশন, তার ভাষ্য। তিনি আওয়ামী লীগের ওপরে দোষ চাপালেন এবং বললেন আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা আছে, যে টাকা তারা ছড়িয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। যদি ধরে নেওয়া যায় যে সেটাই সত্য কথা, তাহলে প্রশ্ন আসে যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কি করছেন? এই গভীর রাতে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিটিং করছেন, সেটা ভালো কথা, কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? এই যে দেশে প্রতিদিন একের পর এক ঘটনা ঘটছে, বাসে ধর্ষণের মতো ঘটনা বাংলাদেশে প্রথমবার আমরা দেখলাম। এর আগে ইন্ডিয়াতে ঘটার ঘটনা আমরা শুনেছি, সেটা নিয়ে আফসোস করেছি, প্রতিবাদ করেছি। এবার বাংলাদেশে সেই ঘটনা ঘটলো, ঢাকা থেকে রাজশাহীগামী বাসে। ধর্ষণের ঘটনা ঘটছে, একাধিক ধর্ষণের ঘটনা, ডাকাতির ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে, ছিনতাই, রাহাজানি এই ঘটনা ঘটছে, গুলি করে ডাকাতি করা হচ্ছে, ছিনতাই করা হচ্ছে, ছুরি মেরে ছিনতাই করা হচ্ছে, ওপেন রাস্তায় মানুষকে কোপানো হচ্ছে। এই ঘটনাগুলো কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। যদি কন্ট্রোল করা না যায় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার আসলে কাজ কি? যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কর্তা ব্যক্তিরা কন্ট্রোল করতে না পারেন, তাহলে তো প্রত্যেকেরই পদত্যাগ করা উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে, তিনি পদত্যাগ করবেন না তার কথায় সেটাই বোঝা গেছে। কিন্তু এই যে পরিস্থিতি, অবনতি একের পর এক হচ্ছে। এর আগে আমরা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দেখেছিলাম। ব্রিগেডিয়ার সাখাওয়াত মাত্র কয়েকদিন দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগ নিয়ে একটা মন্তব্য করায় সকলের চক্ষুশূল হয়ে গেলেন, বিশেষ করে ছাত্র সমন্বয়কদের চক্ষুশূল হয়ে গেলেন। তার পদত্যাগ চাওয়া হলো, তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হলো। সরিয়ে দিয়ে যে ব্যক্তিকে, সেনাবাহিনীর সাবেক অফিসার যে ব্যক্তিকে আবার আনা হলো,
তিনি আসলে কি করছেন, কি ভাবছেন, কি দেখছেন, কি বুঝছেন, সেটা আজকে সংবাদ সম্মেলনে স্পষ্ট বোঝা গেল যে তার পর্যবেক্ষণ শুধুমাত্র আওয়ামী লীগের দোসরদের ওপরে দায় চাপিয়ে বসে থাকা। তিনি বারবার বললেন, আপনারা দেখবেন যে এটার ম্যাজিক্যাল ইমপ্রুভমেন্ট হবে, আমরা কাজ করছি, আমরা মিটিং করছি, আমরা এটা করছি, আমরা চেষ্টা করছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তরই হচ্ছে যে এই পরিস্থিতির উন্নতি হবে এবং ঢালাওভাবে আওয়ামী দোসরদের ওপরে দোষ চাপানো। যদি আওয়ামী দোসররা, আওয়ামী লীগের কর্মীরা এই কর্মকাণ্ড করে থাকে, তাহলে তাদের এত সাহস হচ্ছে কি করে? একেবারে নির্বাসিত অবস্থায় যখন আওয়ামী লীগ, তখন দেশে এরকম একের পর এক ঘটনা আওয়ামী লীগ ঘটাচ্ছে আর সরকার সেটা চেয়ে চেয়ে দেখছে, এটা তো হতে পারে না, এটা তো গ্রহণযোগ্য কোনো উত্তরও না। দেশের যে পরিস্থিতি, তাতে যে কোনো সময় বড় ধরনের কোনো ঘটনা ঘটে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ঘটনা যদি আজকে দিনের মধ্যে ঘটে যায়, তাহলেও আমার মনে হয় যে অবাক হওয়ার কিছু থাকবে না। সরকার যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেভ করার কৌশল অবলম্বন করে, তাহলে সরকারের জন্য সেটা বড় ধরনের ধাক্কা হবে, সরকার টিকিয়ে রাখাটা বড় ধরনের ধাক্কা হবে। কারণ হচ্ছে যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এত নিচে নেমে যাচ্ছে যে আন্তর্জাতিক চাপ বাড়বে, আর আন্তর্জাতিক চাপ বাড়লে সরকারের পক্ষে সেই চাপ ট্যাকেল দেওয়া সম্ভব হবে না। একের পর এক চাপ কিন্তু সরকারের উপরে রয়েছে। দর্শক, আপনার কি মনে হয়, এই যে মধ্যরাতে না, শেষ রাতে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করলেন এবং তার মুখস্থ কিছু কথা বললেন, নিজের দায় সারা গোছের কথা বললেন, নিজেকে সফল দাবি করলেন? আসসালামু আলাইকুম। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাত 3টার সময় তার রাজধানীর বারিধারার DOHS এ সংবাদ সম্মেলন করতে হলো। কি নিয়ে সংবাদ সম্মেলন করলেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। কি আমাদেরকে জানালেন সেটা নিয়ে আমি বলবো, কিন্তু রাত 3টার সময় সংবাদ সম্মেলন করতে হলো কেন? এর পেছনের কারণটা কি? এত গভীর রাতে কেন সাংবাদিকদের ডেকে নিয়ে কথা বলতে হলো? এবং ওই 3টার সময় কি এমন ইনফরমেশন জাতিকে জানানোর দরকার ছিল যা তা না বললেই নয়? এই সংবাদ সম্মেলনটা তো সকালে এসেও করা যেত, অথবা তারও বেশ কিছু আগে করা যেত, রাত 8টায়, 10টায়, 11টায়, কিন্তু রাত 3টার সময়। আমি গতকাল রবিবার সাংবাদিক সুবীর ভৌমিকের একটা লেখাকে উদ্ধৃত করে কিছু ইনফরমেশন জানিয়েছিলাম, বা সেখানে যা দাবি করা হয়েছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। দেশের সার্বিক যে নৈরাজ্যকর পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত যে ভয়ঙ্কর অবস্থা, চারিদিকে হত্যা, ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতি, এইগুলো নিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যেহেতু সেনাবাহিনী এখনো পর্যন্ত মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে, কিন্তু অনেক কিছু করতে পারছে না, এবং এই জায়গা থেকে সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটা গভীর দূরত্ব সৃষ্টি হচ্ছে। কেন করতে পারছে না তারও বিশেষ কিছু ইঙ্গিত ওই লেখাতে আছে, বা আমরাও এগুলো বলে আসছি, বা মানুষের মনে যে প্রশ্ন, 5 ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ি গুড়িয়ে দেওয়া হলো, তারপরে সারা দেশে যে মবের ক্রিয়েট করা হলো, সেগুলো তো ইচ্ছা করলে সেনাবাহিনী পারত, কিন্তু কারা তাদেরকে বাধা দিল? কাদের বাধার মুখে সেনাবাহিনী এগিয়ে আসেনি? এই প্রশ্নগুলো তোলা হয়েছে, এবং আমি জানি না এই সংবাদ সম্মেলনের সঙ্গে আসলে ভিতরে কারণটি কি। সংবাদ সম্মেলনে কি জানানো হলো? বলা হলো যে পরিস্থিতি খুব খারাপ কিছু নয়, যা কিছু ঘটছে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি এবং পরিস্থিতি আরো ভালো হবে। তাহলে এই কথা বলার জন্য রাত 3টায় কেন সংবাদ সম্মেলন ডাকতে হলো? এবং বলা হলো যে
যা কিছু ঘটছে কেষ্ট বেটাই চোর, মানে যা কিছু ঘটছে সব কিছুর জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ অনেক টাকা পাচার করেছে, সেই টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হতে পারে, বলবো না যে অস্বাভাবিক কিছু, তার যুক্তিটাই ধরে নিলাম। কিন্তু যখন বাস থেকে বাসে ডাকাতি চলছে, গণ ডাকাতি, বাসে বাসে ধর্ষণ হচ্ছে, প্রকাশ্যে দম্পতিকে কোপানো হচ্ছে, প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়া হচ্ছে, কাউকে আটক করা হলে ছাত্র দলের নেতাকর্মীরা বা যুব দলের নেতাকর্মীরা যেমন ছিনিয়ে আনছে থানা থেকে, পুলিশকে হুমকি দিয়ে পুলিশ আহত হচ্ছে, ঠিক একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত কাউকে আটক করা হলে তাদেরকে ছিনিয়ে আনছেন সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, এবং ঠিক একইভাবে তাদেরকেও ছিনিয়ে আনতে গেলে যখন পুলিশ প্রতিরোধ করছে তখন তাদেরকে আহত হতে হচ্ছে, কাউকে কাউকে সাসপেন্ড করা হচ্ছে। এইগুলো কারা করছে? এইগুলো কি আওয়ামী লীগ করছে? এসব কথা বলতে গেলে আবার অনেকে আওয়ামী লীগের দোষর বানিয়ে দেন, ফ্যাসিস্টদের দোষর বানিয়ে দেন। বানান, সমস্যা নেই, সবার আগে তোমাদের দেশটা। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে যৌথ বাহিনীর অভিযান শুরু হলো অপারেশন ডেভিল হান্ট নামে, সেটিও যে কি উদ্দেশ্যে করা হয়েছে, আসলেই সন্ত্রাস দমনের জন্য, আসলেই কি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য, সেটাও তো এখন সবার কাছে ক্লিয়ার, তখন থেকেই ক্লিয়ার। এবং এই যে ডেভিল নাম দেওয়া হলো শুধুমাত্র যারা আওয়ামী লীগ, যুবলীগ এইসব সংগঠন বা অঙ্গ সংগঠন করে, এবং তাদেরকে ধরা হচ্ছে বেশি। উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ টাকা উড়াচ্ছে, আমরা মেনে নিলাম, কিন্তু আপনারা কি করছেন? বিশেষ একটা গোষ্ঠীকে দমনের জন্যই তো এই অপারেশন শুরু করা হয়েছে, তা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচও তো বিবৃতি দিয়েছে, নাকি হিউম্যান রাইটস ওয়াচ এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। তারা তো বলেছে যে মানবাধিকার লঙ্ঘনের মতন ঘটনা ঘটছে, এবং কী উদ্দেশ্যে এটি পরিচালিত হচ্ছে সেটা যেন সরকার তার ভাবমূর্তিটা যথাযথভাবে বজায় রাখে। চরম বাস্তবতাকে অস্বীকার করে যদি পরিস্থিতি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন তো এমনটা হবেই, খুব স্বাভাবিক। এবং পুলিশও যে সেই আওয়ামী পুলিশের চরিত্র বজায় রাখতে চেষ্টা করছে, অথবা সেটা বিএনপি বলি বা অন্য কোনো কিছু ক্ষেত্রে বলি, সেই রাজনৈতিক পুলিশের চরিত্র আমরা দেখতে পাচ্ছি। তার কারণ এখন তারা কথা বলছে সরকারকে সন্তুষ্ট করতে। তারা যেমন বিএনপি চাঁদাবাজ কিংবা জামায়াতের চাঁদাবাজ কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেসব ছাত্র নেতারা বা কর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত, যারা অকারেন্স করছে, নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে, তাদেরকে ধরতে তো পুলিশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, এবং যথারীতি সরকারকে সন্তুষ্ট করতে যে রং মেসেজগুলো সব মানুষকে দেয়া হচ্ছে, তারাও তো কিছু আমলে নিচ্ছে না। এবং এর ভিতরে অনেক ব্যাখ্যা রয়েছে, যেগুলো সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয়। যারা বলেন যে আওয়ামী পুলিশ এখনো প্রশাসনে লুকিয়ে আছে, ধরুন তথ্য প্রমাণের ভিত্তিতে ঢালাওভাবে আগের সব নিয়োগকৃত সব আওয়ামী পুলিশ প্রশাসনের সবাই সব আওয়ামী লীগ, এই করতে গিয়ে তো কেউ কাজই করতে পারছে না, আতঙ্কের মধ্যে রয়েছে। আমি বলছি না তাদের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু সেটি কীভাবে নেওয়া হচ্ছে, এবং তদবির বাণিজ্য বাণিজ্য তো চলছে। কারা বাণিজ্য করছে? এগুলা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ টাকা খাচ্ছে। একটা বক্তব্য দিয়ে শেষ করব, সেটি হচ্ছে যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী, তিনি দুদিন আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, এই যে শুক্রবার বা বৃহস্পতিবার। তিনি বলছেন সব কিছু মিলিয়ে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা নেই।
মানুষ আতঙ্কে রাস্তায় বের হতে পারছে না। মেয়েরা স্বাভাবিক জীবনযাত্রায় তারা প্রকাশ্যে বেরোতেও ভয় পাচ্ছে, বাসে উঠতে মানুষ ভয় পাচ্ছে, গণপরিবহনে কখন ছিনতাইয়ের কবলে পড়ে, কখন ডাকাতির কবলে পড়ে। আর সেখানে বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, এবং যা কিছু ঘটছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা। ল অ্যান্ড অর্ডার ভেরি গুড। আমি মনে করি বিচ্ছিন্ন একটি দুটি, মেইনলি মোবাইল ছিনতাই ব্যতীত কোনো অপরাধ নেই। কি বলবেন? এই যে ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী যে কথাগুলো বলছেন, এখানে কি উত্তরটা আমাদের হওয়া উচিত, এর প্রতিক্রিয়াটা কেমন হওয়া উচিত? তিনি বলছেন এভরিথিং ইজ নর্মাল, আর তিনি ক্রেডিট নিচ্ছেন কি দুদিন আগে উত্তরার ঘটনায় 5 জনকে যে দম্পতিকে কোপানো হলো প্রকাশ্যে, সেই ঘটনায় তারা 5 জনকে আটক করেছে, এটা বিশাল কিছু অর্জন করে ফেলেছে। তিনি বলছেন যে আমরা সাকসেসফুলি ওটা হ্যান্ডেল করেছি। ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ যায়, আমরা ছোটবেলায় একটা মানে ট্রান্সলেশন করে এসেছি না, সেই অবস্থা। ঘটনা ঘটার পরে 5 জনকে অ্যারেস্ট করেছে, বিশাল কিছু করে ফেলেছে। আমার অফিসার সোর্স সবাই আমরা মনোবল ফিরে পেয়েছি এবং চমৎকার কাজ করেছি। এরপরে আর কি কথা বলা থাকতে পারে? এবং আমি নিশ্চিত পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকে যেসব সুপারিশ করা হয়েছে তার একটাও এই সরকার বাস্তবায়ন করতে পারবে না। এবং পুরানো যত কেচ্ছা কাহিনী আমাদের সামনে তোলা হচ্ছে, আওয়ামী লীগ যেমন সব কিছুতে বিএনপি জামাতের ষড়যন্ত্র খুঁজে পেত, এখন এই সরকার আওয়ামী লীগের ষড়যন্ত্র খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আসলে ষড়যন্ত্র এসব কিছু না, দায়। বাংলাদেশ নিয়ে আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে হাজির করতে চাই। বিশেষ করে এই তথ্যগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করব আপনাদের কাছ থেকে সর্বাধিক এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যাতে করে আমাদের দেশ প্রেমিক ছাত্র জনতা শত্রুর ব্যাপারে সজাগ থাকতে পারে এবং আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা মোকাবেলা করতে পারে। দর্শক, আমি যে তথ্যগুলো আপনাদের সামনে হাজির করতে চাই তার প্রথম বিষয়টি হলো ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে বক্তব্যটি রেখেছেন তার কয়েকটি সিগনিফিকেন্ট তথ্য আপনাদের সামনে আমি হাজির করব। দ্বিতীয় যে বিষয়টি, সাম্প্রতিক সময় বাংলাদেশে 2 থেকে 2.5 দশকের যে নিগুড় সম্পর্ক ছিল 20 দলীয় জোটের, তাদের মধ্যে এখন ভয়াবহ একটি প্রতিযোগিতা শুধু নয়, বিভাজন আমরা দেখতে পাচ্ছি এবং শিবিরের পাতা ফাঁদে পা দিয়েছে ছাত্রদল, এমনটিও বলা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ নিয়ে ভারত যে প্ল্যান বির পথে এগুচ্ছে সেটা মোটামুটি সাকসেস। এখান থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের কি করতে হবে, এই সকল বিষয়গুলোকে আজকের আলোচনায় আমি তুলে ধরার চেষ্টা করব। এবং আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আগামী 25 তারিখে বাংলাদেশে একটা ভূমিকম্প ঘটাতে পারে কি ইস্যুতে, সেটি নিয়েও আমি আপনাদের নতুন কিছু তথ্য হাজির করব। দর্শক, প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, ভারতের দিল্লি ইউনিভার্সিটিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটি প্রোগ্রামে বক্তব্য রেখেছিলেন। সেখানে সাংবাদিকদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছে। তো একটি প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বললেন যে বাংলাদেশ সিদ্ধান্ত নিবে তারা ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়, অর্থাৎ পুরো বলটি তিনি বাংলাদেশের কোর্টে ছেড়ে দিয়েছেন যে বাংলাদেশই সিদ্ধান্ত নিবে তারা দিল্লির সঙ্গে কেমন সম্পর্ক চায়। আবার তিনি বললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা প্রতিদিন যেভাবে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে, ভারত বিরোধিতা করছে,
এতে করে দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক ভাঙনের পথেই যাবে, জোড়া লাগবে না। 3 নম্বর তিনি বলেছেন, আমরা বাংলাদেশের ব্যাপারে কনসার্ন কি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এবং তিনি আশা ব্যক্ত করেছেন যে বাংলাদেশের সাথে ভারত তার বাণিজ্যিক, অর্থনৈতিক, সামাজিক আরো যে সম্পর্কগুলো আছে এগুলো জোড়া লাগাতে চায়। জয়শঙ্করের এই বক্তব্য থেকে কয়েকটা বিষয় বোঝা যাচ্ছে যে দিল্লি এতদিন যা করেছে ইউনূস সরকারকে সরাতে বা হাসিনাকে আবার বসাতে, সেখান থেকে কি তারা সরে আসতে চাইছে? কারণ নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসের কাছে পরাজিত হয়ে গেছে, এটা মোটামুটি নিশ্চিত। তো এখন তিনি বলটি দিয়েছেন বাংলাদেশের কোর্টে যে বাংলাদেশ সিদ্ধান্ত নিবে তারা দিল্লির সাথে কেমন সম্পর্ক চায়। এতদিন ভারত বলছিল তারাই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। তারা বলেছিল আমরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক গড়ব, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা কাজ করতে চাই না, এমন ইঙ্গিত তারা দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে যে ভারতের নরেন্দ্র মোদীর বিশেষ কূটনীতিক আমাদের প্রফেসর ইউনূসের কূটনীতিককে নক দিয়েছেন, তারা মানে নরেন্দ্র মোদী ইউনূস সরকারের সাথে বসতে চায়, হোক সেটা ব্যাংককে বা হোক সেটা অন্য কোথাও। তবে বিমস্টেক প্রোগ্রাম এটিকে এগিয়ে নিতে চায় ভারত, কারণ ভারত বাংলাদেশকে তার কবজায়, গ্রিপে পেতে চায়। তো এর পরপরই দেখলাম জয়শঙ্কর এই প্রশ্নের উত্তরটি দিলেন এভাবেই যে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে ভারতের সাথে কেমন সম্পর্ক চায়। তাহলে এতদিন যে জল ঘোলা করলো ভারত, বিভিন্ন ভাবে বাংলাদেশকে উত্তপ্ত করা, অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটাতে, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য, বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিবেশে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণে নানা প্রোপাগান্ডা, মিথ্যাচার, এগুলোর জবাব জয়শঙ্কর কি দেবেন জানি না। তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যক্তিদেরকে দায়ী করছেন ভারত, তার আগে ভারতকে চিন্তা করতে হবে ভারত গত 6.5 মাস বাংলাদেশের সাথে কি আচরণ করেছে, অর্থাৎ হাসিনা রেজিমের পরিবর্তনে ভারত আমাদের সাথে কি আচরণ করেছে, এই একটা ব্যাপার গেল। 2 নম্বর যে বিষয়টি সেটি হলো বাংলাদেশের বর্তমান যে সরকার আছেন মানে প্রফেসর ইউনূস, সেই সরকার দিল্লিকে কি বার্তা দিচ্ছেন বা কি বার্তা দিতে চান। এটা খুব স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশ দিল্লিকে দিল্লির আচরণ হিসেবেই প্রত্যুত্তর দিয়েছে। বাংলাদেশ পাকিস্তান, চীন এবং তুরস্কের সাথে সম্পর্ক বৃদ্ধি করেছে। এই 3টি দেশকে আমরা একসাথে বলি কেন? এই 3টি দেশ আপাত দৃষ্টিতে ভারতের এগেইনস্টে দাঁড়িয়ে আছে এবং এই 3টি দেশ বাংলাদেশকে ভারতের গ্রিপ থেকে বের করে আনতে কাজ করেছে দীর্ঘদিন। অবশেষে হাসিনার পতনের পর বাংলাদেশকে ভারত থেকে অনেকটা কি বলবো মানে অন্য ব্লকে দেখতে পাওয়া যাচ্ছে প্রফেসর ইউনূসের কারণে। তো এই জন্য চীন, তুরস্ক, পাকিস্তান বাংলাদেশকে নিয়ে অনেক আশাবাদী এবং বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে তারা নতুন নতুন পরিকল্পনা প্রফেসর ইউনূসকে দিচ্ছেন এবং ইউনূস একটার পর একটা রূপে নিচ্ছেন, এটিও আমরা দেখছি। সেই হিসেবে সরাসরি পাকিস্তান থেকে আমাদের দেশে পণ্যবাহী জাহাজ আসছে একটার পর একটা। আমাদের 2 দেশের মধ্যে সামরিক কি বলবো কর্মকর্তাদের আসা যাওয়া চলছে, অস্ত্র কেনা বেচার চুক্তিগুলো, আলোচনাগুলো চলছে। পাশাপাশি তুরস্কের ডেলিগেটরা আসছেন, দিল্লির চীনের ডেলিগেটরা আসছেন, পাকিস্তানের ডেলিগেটরা আসছেন এবং বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুরও আলোচনা চলছে, যে কোনো সময় এটি হবে। এবং পাকিস্তান বাংলাদেশে ভিসার ক্ষেত্রে সকল জটিলতা তুলে নিয়েছে এবং চাইলেই যে কেউ এখন পাকিস্তানে সরাসরি যেতে পারবে। এই যে বিষয়গুলো আসছে
প্রফেসর ইউনূস 54 বছর পর পাকিস্তানের সাথে যে সম্পর্কগুলো করছেন, তাতে করে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যে 54 বছরের ঘাটতি ছিল বা মানে সম্পর্কহীনতা ছিল, এগুলো কেটে গেছে। আর মাঝখান থেকে ভারত চলে গেছে পাকিস্তানের আসনে, অর্থাৎ ভারত 54 বছর পর ছিটকে পড়েছে বাংলাদেশের গুড বুক থেকে। এটা হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেসেজ ভারতের জন্য। ভারতের প্ল্যান বিটা কি আসলে, তার আগে আমি বাংলাদেশের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেই, প্ল্যান বিতে চলে যাব। আপনারা সাম্প্রতিক সময় বাংলাদেশে কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রতিটি প্রান্তে চাঁদাবাজি চলছে, দখলদারিত্ব চলছে। আবার সঙ্গে গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে ঢাকার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, তারপর আপনারা কি বলবো, প্রকাশ্যে রাজপথে আক্রমণ করে, গুলি করে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে। কালকে আমরা যে কটা খবর পেলাম টেলিভিশনের স্ক্রিনে, এক স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার, তাকে গুলি করে কুপিয়ে তার কাছ থেকে নগদ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে। তিনি স্বর্ণ ব্যবসায়ী। আমরা দেখলাম একটা পাড়ায় ঢুকে মহিলাদেরকে ঘিরে ধরে তাদের কাছ থেকে ছিনতাই করা হয়েছে। বিভিন্ন জায়গায় একটার পর একটা এই ঘটনাগুলো ঘটছে। খেয়াল করবেন, আমি ধারাবাহিকভাবে কয়েকটা বলে দিচ্ছি। এটা কিসের আলামত? গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কেন বক্তব্য রাখতে হলো সাংবাদিকদের সামনে? তিনি বললেন কাদেরকে ইঙ্গিত করে যে আমি ওদের ঘুম হারাম করে দেব এবং আজ থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নতি দেখতে পাবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। বাংলাদেশে 2.5 দশকের যে বন্ধুত্ব জামাত বিএনপি, সেটা একদম প্রচন্ড পরিমাণে কি বলবো সাংঘর্ষিক অবস্থায় দাঁড়িয়ে গেছে। যে ছাত্রদল, ছাত্র শিবির একসাথে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, একজন আরেকজনকে পানি খাইয়েছে, একজন পানির বোতল নিয়ে পানি খাচ্ছে প্রচন্ড টিয়ার সেলের মধ্যে, আরেকজন আহত হয়ে রাস্তায় পড়ে গেলে সেই পানি দিয়ে তার মুখ ধুয়ে তাকে সেবা দিয়ে হাসপাতালে নিয়ে গেছে একে অপরকে। যারা পালিয়ে যাবার সময় একজন গুলি খেলে, ধরেন ছাত্র দলের ভাইটা গুলি খেয়ে পড়ে গেছে, ছাত্র শিবিরের 3 জন ভাই তাকে কোলে তুলে দ্রুত সেখান থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করছে পুলিশের হাত থেকে রক্ষা করার জন্য। আবার যেখানে শিবিরের ছেলেটাকে ঘিরে ধরেছে অনেকগুলো পুলিশ, সেখানে ছাত্র দলের ভাইরা পুলিশের সাথে ফাইট করে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশে ঘটেছিল বিগত সময়। আজকে একে অপরকে দায়ী করছে। আমি কালকে একটা ভিডিও করেছিলাম রাতে, এবং আমি একটা জিনিস বুঝি না, আমাদের দেশের জনগণ মানুষকে একটা পক্ষে নিতে খুব পছন্দ করে। ব্যক্তিগতভাবে আমি মাঝে মাঝে কিছু কথা বলার চেষ্টা করি, এরকম আমি মানুষের ভেতরটা বোঝার চেষ্টা করি, মানুষের অ্যাজাম্পশনটা জানার চেষ্টা করি। আমি ধরেন এমন একটি কথা আমার নিজের ভালো লাগছে না, কিন্তু আমি বলি আমি কমেন্টগুলোর দিকে লক্ষ্য করি, মানুষ আসলে কি চায় এই মুহূর্তে, মানুষের আপগ্রেডটা কোথায় হয়েছে, মানুষের চিন্তার জায়গাটা কোথায় পৌঁছেছে, এটা বোঝার জন্য। আবার ধরেন আমি আপনার সম্পর্কে 5টা ভালো কথা বলেছি সত্য, কিন্তু 2টো আপনার বিপক্ষে গেলে আপনি আমাকে দালাল বলে ফেলছেন। এই দেশের পরিবর্তনটা হয় না এই একটি কারণে, যারা জামাত শিবির করেন তারা মনে করে তাদের 100% আমাকে ভালো বলতে হবে, যারা বিএনপি করেন তারা মনে করেন যে আমাদের পুরো ভালোটাই বলবা, খারাপটা তুমি উল্লেখ করতে পারবে না, তাহলে তুমি দালাল। ওরা মনে করে তুমি দালাল। আমি ইলিয়াসকে জিজ্ঞাসা করলাম বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা কমাই দিছো কেন? কয় ভাই দালাল শব্দগুলি আহত করে খুব। কাদের জন্য এই এতটা বছর ফাইট করলাম, বাবাকে হারালাম, মাকে হারালাম, প্রিয়জনদের অনেককে হারালাম, আসতে পারিনি দেশে, কাদের জন্য বলেন? আমি কি অপরাধ করছি? কাদের জন্য? যাদের জন্য করছি তারাই এখন দালাল বলে। দর্শক,
ইলিয়াসকে নিয়ে আজকে দুর্দান্ত কিছু তথ্য দেব, ওয়েট করতে হবে আপনাদের। তো বিষয়টা হলো, এই মুহূর্তে যে কথাটি বললাম, শিবির ছাত্রদল যারা এতদিন নিজেদেরকে নিজেদের রক্তের ভাইয়ের মতো আগলে রেখেছিলেন, হোক তাদের আদর্শিক পার্থক্য আছে, শিবির মধু ক্যান্টিনে তার পুরো বক্তব্যে ছাত্রদলকে দায়ী করলো। ছাত্রদল প্রতিবাদ লিপি লিখে পাঠালো স্বাধীনতা বিরোধী শক্তি। আমি দুটো দলকে উদ্দেশ্য করে দুটি নসিহত করি। এক, প্রথম নসিহত শিবিরকে, যে আমি তবে একটা বিষয় আছে, শিবির নয়াপল্টনের ছাত্র দলের সাথে বৈঠকে চেষ্টা করেছে, কথা বলেছে, তারা আমন্ত্রণ দিয়েছে শিবির সভাপতি জাহিদ নাকি নাম, তিনি বলেছিলেন যে আমরা নয়াপল্টনের ছাত্র দলের কার্যালয়ে গিয়েছি, সেখানে বৈঠকও করেছি, কিন্তু তাদেরকে দাওয়াত দিয়েছি, তারা আসেনি। ছাত্র দলের এই মুহূর্তে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো, তারা ধরেই নিয়েছে তারা ক্ষমতায় আসছে, তাই তারা ধরাকে সরা জ্ঞান করছে না। তারা ধরে নিয়েছে আগামীতে আমরাই ক্ষমতায় বসবে, এবং তারা ঠিক পূর্বে সেই রাজনীতিটাই করছে। 24-এ যে মানুষ রক্ত দিয়ে এটা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ল, এবং ছাত্র সমাজ যে জেগে উঠলো, জেনজিরা যে নতুন বাংলাদেশ দেখার প্রত্যয় নিয়ে কাজ করছে, ছাত্রদল সেখান থেকে যোজন যোজন দূরে দাঁড়িয়ে আছে। তারা ঠিক আগের মতোই সেই ছাত্রলীগ স্টাইলই আছে। ভাই আসবে, পিছনে 10টা লোক থাকবে, ভাইয়ের পিছনে হাঁটবে, এই রাজনীতি শেষ। ভাই যা বলবে তাই হবে, এই রাজনীতি শেষ। আওয়ামী লীগের সময় ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা যুবলীগ মনে করতেন বাংলাদেশের কোন শক্তি তাদের পতন ঘটাতে পারবে না, একেবারে ধরেই নিয়েছেন তারা। তারা চোখ বন্ধ করে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। বড় দলগুলোর এই অহংকারের জায়গাটা তাদের পতনের কারণ হয়। কিন্তু আজকে দেখেন ছাত্রলীগ প্রকাশ্যে রাস্তায় নামতে পারছে না। 5 আগস্টের পর বাংলাদেশের প্রচন্ড শক্তিশালী দলটি একেবারে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, ইঁদুরের গর্তে চলে গেছে। একটা মিছিল করার সাহস তাদের হয় না, গোপালগঞ্জে কিছু পাগলামি ছেগলামি হয়। কিন্তু একদিন আগেও ছাত্রলীগ বোঝেনি তাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে। কারণটা কি? কারণটা তাদের অহংকারের জায়গাটা এত উপরে উঠে গেছে যে তারা মানুষকে মানুষ মনে করে, তারা নিজেকে প্রভু ভাবতে শুরু করেছিল। তো এ থেকে আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলোকে ভাবা উচিত, শিক্ষা নেওয়া উচিত। ইতিহাসের নির্মমতা হলো কি, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ধরেন সাম্প্রতিক সময় সবচেয়ে চাপে আছে কারা? ছাত্র দল, বিএনপি। কেন? বিএনপি সারা দেশে তাদের অনুসারীরা কিছু সংখ্যক, সবাই না, যেভাবে অরাজকতা করছে, লুটপাট, মানে কি বলবো, চাঁদাবাজি করছে, এটা পুরো ব্লেমটা নিতে হচ্ছে তারেক রহমান বা বিএনপিকে। অথচ তারেক রহমানের বিশাল অবদান বা বিশাল স্যাক্রিফাইস আছে এই দেশের জন্য। আপনারা ভুলে গেছেন 1/11-এ তার সাথে, তার পরিবারের সাথে কি আচরণ করা হয়েছে। আমরা সাংবাদিক ছিলাম, নিজ চোখে দেখেছি। তাকে দাঁড়া করা যাচ্ছিল না, তাকে শোয়ানো যাচ্ছিল না, তাকে এমন নির্যাতন করেছিল 1/11-এর সেই দুষ্টরা। আজ কত বছর তিনি দেশের বাইরে। তার ভাইকে দেখেননি, ভাই মারা গেছে। তার মাকে দেখেননি কত বছর, মা জেলখানায় পড়ে আছেন, মা অসুস্থ। এগুলো কটা পরিবারে ঘটেছে। অথচ এই ব্যক্তিটার এত সুন্দর সুন্দর বক্তব্য রাখছেন, এত চমৎকার সংস্কার পরিকল্পনা, দলের মধ্যে শৃঙ্খলা আনার, তার দলটা চলছে কোন পথে? এখন আসেন, শিবির খুব কৌশলে একটা কাজ করছে। শিবিরের সাথে বাংলাদেশের ছাত্রলীগ বলেন, ছাত্র দল বলেন, আদর্শিক লড়াইতে কখনো পারবে না। আমরা একটা সময় মনে করতাম যে ছাত্র ইউনিয়ন হয়তো পারবে। ব্যক্তিগতভাবে আমি এক সময় ছাত্র ইউনিয়ন করেছি বগুড়ায়, যখন ইন্টারমিডিয়েটে পড়ি। তো পরবর্তী সেখান থেকে বেরিয়ে এসছি। তো ছাত্র ইউনিয়নের একটা আদর্শিক জায়গা আছে, ছাত্র শিবিরের একটা জায়গা আছে। ছাত্র দল আর ছাত্র লীগের আসলে আদর্শিক জায়গাটা, মানে তারা জিয়াউর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শের কথা বলে,
তারা সেই পথে আসলে হাঁটে না, তারা সত্যির পথে হাঁটে, তারা ক্ষমতার পথে হাঁটে, তারা ভাই রাজনীতি করে। রাকিব ভাই, নাসির ভাই, তার পিছনে আমরা ভাই। গুণগত তাদের মধ্যে যে পার্থক্য, গঠনমূলক, ছাত্রদের যে মেধা নির্ভর রাজনীতি, ছাত্রদের মধ্যে যে এই জিনিসগুলো করে কারা? শিবির। দেখেন এখন আবার শিবিরের ভাইরা খুশি হচ্ছেন, ছাত্র দলের ভাইরা আবার দালাল বলবেন। দেখেন কালকে জামাত শিবির আমাকে দালাল বলছে, আজকে আবার বিএনপি দালাল বলবে। রেডি থাকেন দালাল বলার জন্য। এখন বিষয়টা খেয়াল করেন, 5 তারিখের পর শিবির বাংলাদেশে একটার পর একটা জনবান্ধব কাজ করেছে। স্টুডেন্টদের ভালো লাগার বিষয়গুলো, কখনো মেডিকেল ক্যাম্প, কখনো সায়েন্স ফেস্টিভ্যাল, কখনো তারা কি বলবো রক্তদান কর্মসূচি, কখনো তারা মানুষের সদস্য সম্মেলন করে মানুষ সকল দলকে দাওয়াত করে একটা প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা। তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে যেখানে ওপেন হতে পারেনি, জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে ওপেন হয়ে গেছেন, সাধারণ শিক্ষার্থীদের সামনে বসে প্রশ্নের উত্তর দিয়েছে। এবং প্রত্যেকটি জায়গায় তারা সাধারণ ছাত্রছাত্রীদের মনের যে অজানা প্রশ্ন, সেই উত্তরগুলো খুব খোলামেলা দিয়েছেন এবং জনগণ তাদের অ্যাপ্রিসিয়েট করেছে। অথচ এই কাজগুলো করা উচিত ছিল কার? ছাত্র দলের। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত স্ট্রং যদি কোনো কমিটি থাকে ছাত্র দলের আছে, লিপ্ত গর্তে চলে গেছে। আমাদের রাকিব নাসিররা যদি ঢাকা ইউনিভার্সিটি একটা বিতর্ক প্রতিযোগিতা, ঢাকা ইউনিভার্সিটিতে যদি একটা ক্রিয়া প্রতিযোগিতা, একটা ধরেন রচনা প্রতিযোগিতা, মেধাবীদের নিয়ে কোনো বিশেষ প্রোগ্রাম অথবা রক্তদান কর্মসূচি, এই যে কর্মসূচিগুলো শিবির করছে, ছাত্রদল যদি চাইতো বাংলাদেশে বড় বড় প্রোগ্রাম করতে পারত এবং সেগুলো তৃণমূলে পৌঁছে দিতে পারত। ছাত্রদল সেদিকে হাঁটছে না। কি করছে? কে কোন এরিয়া দখল করে চাঁদাবাজি করবে সেদিকে তারা নেমে গেছে, কারণ টাকা বানাতে হবে। শিবিরের বিরুদ্ধে একটি চাঁদাবাজির অভিযোগ আছে? আপনারা বলেন, থাকলে আমাকে জানান, আমি হয়তো জানি না, কিন্তু ছাত্র দলের বিরুদ্ধে আছে, প্রচুর আছে। শিবিরের কমিটি নিয়ে 2 দল মারামারি করছে, একটা রেকর্ড দেখা। ছাত্রদল প্রতিবারই কমিটি হলি মারামারি। এই জন্য তারেক রহমান কমিটি করার আগে তার ঘাম ছুটে যায়, আল্লাহ কি ঘটনা ঘটবে। ছাত্র দলের মধ্যে বা ছাত্রলীগের মধ্যে যে দ্বন্দ্বগুলি শিবিরের মধ্যে দেখছেন কখনো? শিবিরের ছেলেগুলোর বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, ছাত্র দলের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, ভাষা দেখেন, কথা বলার স্টাইল দেখেন, তাদের চেহারার দিকে তাকান। কিন্তু শিবির বাংলাদেশের জনপ্রিয় দল নয়, কারণ ঐতিহাসিক কিছু ভুল তাদের আছে। যেমন ধরেন পাকিস্তানের জামাত ইসলাম, ইমরান খান নতুন দল গঠন করে ক্ষমতায় বসলেন, অথচ জামাত ইসলামের বয়স আওয়ামী লীগের চেয়েও বেশি। সেই জামাত ইসলাম গত নির্বাচনে একটি আসনও পায় নাই পাকিস্তানে। তার মানে আমি কিন্তু জামাতের গুণগান গাচ্ছি না, আমি আদর্শিক পার্থক্যের জায়গাটা তুলে ধরছি যে আমাদের শিবিরের পাতা ফাঁদে কিভাবে ছাত্রদল পা দিয়েছে সেখানে কিছু বিষয় বলার জন্য। কেন পাইনি? মানুষ কেন জামাতকে পছন্দ করে না? এর উত্তর জামাতকে খুঁজতে হবে। তার চেয়ে আমি বলবো ভারত, পাকিস্তান, বাংলাদেশে মোটামুটি জামাত একটু জনপ্রিয়। পাকিস্তান জামাতের মূল জন্মস্থান হলেও সেখানে আসন পায় নাই এই গত নির্বাচনে, এখন আসেন। শিবির কি করলো? ছাত্র দলকে খেপিয়ে তুলল খুব কৌশলে। যেমন মধুর ক্যান্টিনে তারা সাংবাদিক সম্মেলন করলো। কখন করলো? যখন ছাত্র দল তাদেরকে বললো গুপ্ত সংগঠন, তখন তারা একেবারে মধুর ক্যান্টিনে সকল গণমাধ্যম কর্মীর সামনে প্রকাশ্যে বসে সকল প্রশ্নের জবাব দিল। সাংবাদিকরা প্রশ্ন করলো, তারা জবাব দিল, এবং তারা নিজেরা বাংলাদেশের যত অন্যায় হচ্ছে তার জন্য ছাত্র দলকে দায়ী করে বক্তব্য দিল। আমি বলেছিলাম যে এই শিবিরের বক্তব্যগুলোর জবাব এবার ছাত্র দলের দেওয়া উচিত। অনেকে বলছে আপনি বলার কে? আমি তাদেরকে বলি, আপনি আমাকে বলার কে? আমার জায়গাটাই বলার, আমি বলবো। আপনি শুনতে চাইলে শুনবেন, না হলে শুনবেন না। এখন বিষয় হলো, শিবির যে বক্তব্যগুলো দিল, আমার প্রত্যেকটা জবাব আমার কাছে আছে, এবং প্রত্যেকটা জবাবে আমি শিবিরকে কড়া ভাষায় জবাব দিতে পারবো। কিন্তু এই জবাবগুলি আমি আশা করি ছাত্র দলের দেয়া উচিত।
মধুর ক্যান্টিনে দুটো বিষয় করলো। এক, গুপ্ত সংগঠন থেকে শিবির তাকে প্রকাশ্য সংগঠনে ডাইভার্ট করে দিল। ছাত্র দলের প্রথম গুপ্ত সংগঠনের অভিযোগ থেকে শিবির বেরিয়ে গেল। দেখেন, 2 নম্বর, এখান থেকেই শিবিরকে বিতাড়িত করেছিল একসময় ছাত্রদল। আজকে সে ঢাকা ক্যাম্পাসে তাদেরকে জানান দিয়ে প্রমাণ করে দিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আছি এখন, এবং আগামী দিনে তোমাদেরকে আমরা টাফ টাইম দেব। এখন ছাত্রদলের করণীয় কি? হকি স্টিক রামদানি আসা? না, ছাত্রদলের করা উচিত ঠিক শিবিরকে মোকাবেলা করতে ছাত্র বান্ধব কাজগুলো করা। অর্থাৎ যে ছেলেটা শিবির করে বা যে ছেলেটা আওয়ামী লীগ বা বিএনপি থেকে শিবিরে আসে, কেন আসে? তার প্রধান কারণ হলো তারা শিবিরের আইডিওলজি দেখে আসে। তারা দেখে যে ছেলেটা কাউকে মারে না, কাউকে বকা দেয় না, এই ছেলেটা হাতে অস্ত্র নেয় না, এই ছেলেটা পড়াশোনার জন্যই ছাত্রকে চাপ দেয়, এই ছেলেটা বিপদে পড়লে পাশে দাঁড়ায়, 2 টাকা হাওলাত লাগলে দেয়, একটা টিউশনি ম্যানেজ করে দেয়, একটা গরিব ছেলের থাকার জায়গা না থাকলে থাকার ব্যবস্থা করে দেয়, একটা ছেলে ক্যাম্পাসে কোনো রকম বাধার মুখে পড়লে সঙ্গে সঙ্গে তার ভাইয়েরা তাকে সাপোর্ট দেয়। যে কোনো ক্ষেত্রে একটা ছাত্রকে সাহায্য করার জন্য শিবির এগিয়ে থাকে। 1 নম্বরে, লীগ দল এই কাজটি করে না। কথায় কথা লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়বে, এই ভাইরে এটা হয়েছে, চল তোরা। আমাদের নতুন প্রজন্ম বেরিয়ে গেছে। কুয়েটের ঘটনা কি করছে? শিবির ছাত্রদলকে এই পাতে ফেলে দিয়ে, মানে পাতা ফাঁদে ফেললো। কিভাবে ফেললো? সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবির ঢুকে গেল। তিনি স্বীকার করছে না, কিন্তু ঢুকে গেল। ঢুকে বিএনপিকে খেপিয়ে দিল। কারণ কি? এই সময়টা এসে শিবিরের কাজটা হলো ছাত্রদলকে যতভাবে পচানো যায়, আর ছাত্রদল একের পর এক পচে যাচ্ছে। ওদের ডিপ্লোমেসির কাছে, ওদের প্রজ্ঞার কাছে ছাত্রদল হেরে যাচ্ছে। কারণ ছাত্রদলের যে নেতৃত্ব দল, মানে বিএনপি পছন্দ করে বসায়, তারা যোগ্যতার আলোকে বসায় না, তারা বসায় কি কত বড় তাবেদার। ধরেন শিবিরের মধ্যে নেতা তৈরি করা হয়, সবচেয়ে মেধাবী ছেলেটাকে খোঁজা হয়। দেখেননি সাম্প্রতিক সময় ঢাকা ইউনিভার্সিটির ভালো মার্কস পাওয়া ছেলেগুলি ম্যাক্সিমাম শিবিরের। কেন? শিবির, ছাত্রলীগ, ছাত্রদল, 3টা দলের নেতাদের মধ্যে বাছাই করেন সবচেয়ে মেধাবী বা রেজাল্ট ভালো কাদের। বহু ছাত্রের বছরের পর বছর একই ডিপার্টমেন্ট, একই ক্লাসে পড়ে আছে। দেখবেন ছাত্রলীগের সাদ্দাম টাদ্দাম আরো অনেকের আমরা দেখলাম, কি নাম ভুলে গেছি নামটা, কত বছর ধরে তারা পড়ে আছে, তাদের লেখাপড়া শেষ হয় না। কিন্তু শিবিরের কোনো সেশন গ্যাপ নেই। ডিপার্টমেন্টের সবচেয়ে মেধাবী মুখগুলো ওরা হয়, কারণ ওরা টার্গেট করেই হবে। এখন বিএনপি যদি মনে করে ছাত্রদেরকে ঠিক এই একটা আবরণ দিতে, ছাত্র দলকে, তাদের কি পিছনে 10টা লোক বেশি আনছে, কার পেছনের লোক বেশি ঘোরে, কে বেশি চাঁদা তুলতে পারবে, কে মাথাটা নিচু করতে পারবে, কে বাজার করে দিবে, কে ভাইয়ের জন্য ভাই ভাই করতে পারবে, কে সবচেয়ে বেশি বিরোধী দলের গালাগালি করতে হবে, এই বাছাইগুলো না করে মেধাবীদের দেখেন, স্মার্ট পোলাপনগুলোকে দেখেন। কারণ এগুলোই ভবিষ্যতে অন্যকে আকর্ষণ করে দলে আনতে পারে। দর্শক, এখন যে বিষয়টা বলি, প্রত্যেকটা ক্ষেত্রে শিবির কৌশলে ছাত্রদলকে খেপিয়ে তুলছে। তাদের বক্তব্যে, সোশ্যাল মিডিয়া, তাদের অপপ্রচারে বলেন, যেটাই বলেন, আর ছাত্রদল বোকার মতো তাদের পাতা ফাঁদে পা দিচ্ছে। ভালো করে খেয়াল করেন, 15 বছরে যে ছাত্রদল জনপ্রিয়তা তুঙ্গে ছিল, 5 তারিখের পর তাদের অবস্থা কোথায় গেছে। আমরা এই গণমাধ্যমগুলোতে, আমার ফেসবুকে, ইউটিউবে যতগুলো জরিপ চালাইছি, ছাত্রদলের পক্ষে 10% ভোট উঠাইতে পারতেছি না। কারণটা কি বলেন? এখন আপনি বলবেন, ভাই আপনি তো শিবিরের পক্ষে কথা বলছেন। ভাই শিবিরের পক্ষে কথা বলছি না, ছাত্রদলের বিপক্ষে বলছি না, বলছি আমাদের দুর্বলতাগুলোকে কাটিয়ে আনতে হবে, আমাদের ভুলগুলোকে সংশোধন করতে হবে। গালাগালি করে, সোশ্যাল মিডিয়া মিথ্যা লিখে কিচ্ছু করতে পারবেন না। যেই কাজ আওয়ামী লীগ করছে সেই কাজ আপনি করে কি করে দমাবেন? দেখেন, 71-এর ইস্যু তুলে আমরা কত কথা বলেছি না? 71-এর ইস্যু এমন পচায় গেছে আওয়ামী লীগ, এখন বিএনপি সেই
ইস্যুতে আবার আছে স্বাধীনতা বিরোধী, হ্যাঁ, মুক্তিযুদ্ধের বিরোধী, এগুলো খায় মানুষ আর খায়। তাই খাইলে তো হাসিনাই ক্ষমতা থাকতো। কি বলেছে কোটার বিরোধী ছাত্ররা, কোটার সংস্কার যখন এই বৈষম্য বিরোধীরা নেমেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, মনে আছে? নিজের গায়ে রাজাকার তকমাটা তারা নিয়ে নিয়েছে। তার মানে এই ইস্যু দিয়ে আপনি আর বিএনপি জামাত শিবিরকে কিছু করতে পারবেন না। এখন হবে আদর্শিক লড়াই। গত 20 বছর বাংলাদেশে 18 বছর 20 বছরের ভোট হয়নি, ইয়াংরা এখন ভোটার হয়েছে, তাদের পছন্দ বুঝতে হবে। তাদের পছন্দ ওই মানে কারো পিছনে চামচামি রাজনীতি না, আদর্শিক জায়গা আপনাকে তৈরি করতে হবে, মেধা নির্ভর কাজ করতে হবে, বিজ্ঞান নিয়ে গবেষণা করতে হবে, ক্লাসের সবচেয়ে মেধাবী মুখগুলো এখন টপে চলে আসবে। বিএনপি জামাত মিলে হাসিনার একটা পশমও ছিটতে পারে না, পারছেন নাহিদ আসিফরা। কেন পারছে? ওটা কি জনপ্রিয় ছিল? ওরা কি খুব বড় দলের কোন সংগঠন থেকে বেরিয়ে আসছে? একদম অচেনা পোলাপান। ওদের ডাকে 20,000 পোলাপান জীবন দিল, 20,000 পোলাপান আহত হলো। প্রতিটা ঘর থেকে মা বাপ ভাই বোন তাদের শিশু বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসলো। কেন 15-16 বছরে বিএনপি জামাতের ডাকে কেউ বেরিয়ে আসেনি বলেন? এই উত্তরগুলো খোঁজেন, শুধু ভুল ব্যাখ্যা খুঁজবেন না, ভেতরের তথ্যগুলো খোঁজেন। কেন নাহিদ আসিফ সার্জিসদের ডাকে মানুষ বেরিয়ে আসলো? এরাও পৌঁছে যাবে। এরাও যখন এই দলবাজি করবে বা এরাও যখন এই ক্ষমতার মস্তন্দে বসে কোনো সঠিক পথ দেখাতে পারেনি, কোনো ভালো বাংলাদেশকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি, এদেরও জনপ্রিয়তা কমে গেছে। বাংলাদেশের মানুষ কোনো মানুষকে মাথা তুলে রাখতে চায় না, তার কারণ হলো তারা ভালো কিছু দেখতে চায়। তো জামাত শিবির এমন এমন কাজ করছে যে কাজগুলোর আলটিমেটলি বিএনপি দলকে, ছাত্র দলকে ক্ষতি, মানে বিএনপি এবং তার ছাত্র সংগঠনকে ক্ষতিগ্রস্ত করছে। আমি মনে করি এটা মৌখিক প্রতিবাদ না করে কাজের মাধ্যমে কাজ করতে হবে। ধরেন কুয়েটে শিবির খেপিয়ে দিল একটা গ্রুপকে, ছাত্রদল পচে গেল, আবার রাকিব ভাই বললো কি শিবিরকে দায় দিয়ে দাও, গেল, পুরোটাই ব্লেম চলে গেল। এখন শিবির যত অন্যায় করবে ছাত্রদল এটাকে প্রমাণ করতে পারবে না। ধরেন সিলেটের ঘটনা, এটাও খুব সুবিধা করতে পারেনি। এইভাবে একটার পর একটা কাজ করবে, 2 দিন পরে ছাত্রদল নিজেরাই মারামারি করবে। এটা নিয়ে শিবির আবার প্রচারণা চালাবে। আগামী দিনের নির্বাচনগুলোতে বিএনপি একটা আসনে প্রার্থী দিবে, 10 জন দাঁড়ায় যাবে, বিএনপি 10 জন দাঁড়ায় যাবে, তারেক রহমান দিবে একজনকে, 10 জন দাঁড়ায় দেবে স্বতন্ত্র থেকে। এগুলো নিয়ে জামাত শিবির কাজ করবে। বিজয় এত সহজ না। আপনাদের ভোট আপনারা কেটে ফেলবেন। তারেক রহমান কয়জনকে সাসপেন্ড করবে? কারণ দেখা যাবে নমিনেশন যাদেরকে দিবে এলাকারবাসী তাদেরকে চাচ্ছে না। কারণ ওই যে নমিনেশন যারা পাবেন তারা টপ জায়গায় হয়তো বা গ্রুপ বুকে নাই। আসেন ভারতের প্ল্যান বি নিয়ে কথা বলি। ভারত যখন প্রফেসর ইউনূসকে আন্তর্জাতিক লবি মেনটেন করে সরাতে পারেনি, কোনোভাবেই সরাতে পারেনি, তখন ভারত কি করলো? তারা বিভিন্ন ইস্যু তৈরি করলো যে আমরা সীমান্ত থেকে চাপ প্রয়োগ করবো, অসহযোগিতা করব, চিকিৎসা বন্ধ করব, খাদ্যপণ্য বন্ধ করব, বিএসএফ দিয়ে আমরা চাপ বৃদ্ধি করব, এরকম নানান রকম কাজ করব। সব করছে। তারপরে যখন প্রফেসর ইউনূসকে এতটুকু টলাতে পারেনি, তখন ভারত নানান রকম অপপ্রচার, গণমাধ্যম দিয়ে, আমেরিকার মাধ্যমে, আমেরিকার কাছে নালি জানানো, সবকিছু করছে, সেখানে ব্যর্থ হয়েছে। এবার ভারতের প্ল্যান বি। প্ল্যান বিটা হলো যারা ঐক্যমত হয়ে, যারা একজোট হয়ে হাসিনা ফ্যাসিস্টকে সরিয়েছে তাদেরকে বিভাজিত করে ফেলা। কেমন, কিভাবে? এই কাজটিতে তারা সবচেয়ে বড় শক্তি পেয়েছে বাংলাদেশের ডিপ স্টেট। খুব খেয়াল করবেন আমার কথাগুলো। বাংলাদেশের ডিপ স্টেটের অন্যতম মুখপাত্র বা স্ট্রং যে স্থানটি, সেটা হলো প্রথম আলো, ডেইলি স্টার। বাংলাদেশে এই মুহূর্তে আমরা মনে করছি কে ক্ষমতায় আছে? প্রফেসর ইউনূস। আসলে প্রফেসর ইউনূস ক্ষমতায় নেই, ডিপ স্টেট ক্ষমতায় আছে। প্রফেসর ইউনূসকে একটা এরিয়ার মধ্যে আটকে রাখা হয়েছে। আপনি এইটুকু করতে পারবেন, তিনি ওইটুকুর মধ্যেই আছে। তিনি ভারতকে মোকাবেলা করছেন, আন্তর্জাতিক কি বলবো চাপগুলো মোকাবেলা করছেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটা জায়গায় তুলে আনার জন্য তিনি কাজ করছেন। আজকের রিপোর্ট মতে বাংলাদেশ রিজার্ভ ইউনূস সরকারের আমলে
অনেকটা বেড়ে এসছে। $21 বিলিয়ন বাংলাদেশের বর্তমান রিজার্ভ, যেটা হাসিনা একদম মাটিতে ফেলে রেখে চলে গেছে। 21 বিলিয়নে ইউনূস সরকার এই মাত্র 6.5 মাসে এনেছে। ইউনূসকে এই জায়গায় আটকে রাখা হয়েছে, কিন্তু ভেতরে দেশের শৃঙ্খলা, দেশের সকল দলের মধ্যে একটা ঐক্যমত তৈরি করা, এই কাজগুলোর ভেতরে এমন ভাবে নেটওয়ার্ক ভারত তৈরি করে রেখেছে। ধরেন সবগুলো উপদেষ্টা বসেছে কিন্তু প্রথম আলো ডেইলি স্টারের প্রেসক্রিপশনে, এবং প্রথম আলো ডেইলি স্টার তাদের শেকড় হলো ভারতে। এই বাংলাদেশের ডিপ স্টার এখন কি করছে দেখেন, ঢাকার প্রতিটি অঞ্চলে দেশের বিভিন্ন জায়গায় অরাজকতার সৃষ্টি হচ্ছে, চুরি ছিনতাই বেড়ে যাচ্ছে। এরা কারা? এরা পরিকল্পিত একটি গ্রুপ নেমে গেছে এই কারণে যেন বাংলাদেশের মানুষ তেতে উঠে, বাংলাদেশের মানুষ যেন বলে হাসিনার আমলে তো ভালো ছিল। অর্থাৎ হাসিনা হাজার হাজার মানুষকে মেরে যে আইনের জাহিলিয়াতের দিকে বাংলাদেশকে টেনে নিয়ে গেছে, সেখান থেকে হাসিনা আবার বুক বুকে আসার জন্য এই সরকারকে ব্যর্থ করতে এই কাজগুলো করছে। এবং এই সরকারকে ব্যর্থ করার জন্য তার প্রত্যেকটা উইংস, অর্থনৈতিক উইংস, মাসেলম্যান সব এখন মাঠে অ্যাক্টিভ, কিন্তু আমাদের প্রশাসন তাদের ধরতে পারছে না। দেখেন সেনাবাহিনী, বেগম জিয়া যখন ক্লিন হার্ট অপারেশন শুরু করেছিলেন সবচেয়ে বেশি মারা পড়েছিল বিএনপির ছেলেরা, মনে আছে আপনাদের? কিন্তু আমাদের ওয়াকারুজ্জামান 5 তারিখের আগ থেকে তিনি মাঠে আছেন সেনাবাহিনী নিয়ে। অদ্যবধি সেনাবাহিনীর একটা সাকসেস বলেন, আওয়ামী লীগের একটা হাই ভোল্টেজ নেতাকে গ্রেপ্তার করতে পেরেছে, একটা বড় অপরাধীকে গ্রেপ্তার করতে পেরেছে, সীমান্ত দিয়ে আওয়ামী লীগ যে পালিয়ে গেছে একজনকে সেনাবাহিনী ধরতে পেরেছে? পারেনি। জনগণ কিছু লোককে ধরে আইনের হাতে তুলে দিয়েছে। সেনাবাহিনীকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেন বাংলাদেশের আনসার বাহিনীর মতো 19 দিনে একটা কাজ করলো, সেনাবাহিনী পুরোপুরি ব্যর্থ দেখছি। বলা হলো ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট। ডেভিল হান্টে আওয়ামী লীগের ঘরে যে পাহাড় সম অস্ত্র, কয়টা অস্ত্র পেয়েছে, কয়জন বড় বড় দাগী অপরাধীকে ধরতে পেরেছে। আমরা শুধু টেলিভিশন স্ক্রিনে দেখি আজকে 700 ধরেছে, কালকে 2000 ধরেছে। এরা মামুলি ছিটে ফোটা লোকগুলি, বড় একটাকে ধরতে পারেনি। সবগুলো দেশেই আছে মোটামুটি তারা অপরাধ করছে। ধরেন আমার ডিস্ট্রিক্ট ভোলার অপরাধীরা পালিয়েছে ঢাকায়, আবার ঢাকার অপরাধীরা পালিয়েছে ধরেন কুড়িগ্রামে। মানে এক একজনের জায়গা পরিবর্তন করে চলে গেছে, সবাই সবার জায়গায় বহাল আছে। অনেকে পালিয়ে যেতে পারেনি, তারা দেশেই আছে। কিন্তু পুলিশ যতটুকু চেষ্টা করছে, সেনাবাহিনী একেবারে হাল ছেড়ে দিয়েছে। কুয়েটের ঘটনার সময় ছাত্ররা অভিযোগ করলো 10 মিনিটের দূরত্বে ছিল সেনাবাহিনী, আসতে 2.5 থেকে 3 ঘন্টা পর। এই সুযোগটি তারাই করে দিয়েছে যে ওরা মারামারি করে কেউ একটা শেষ হয়ে যায়। তার মানে সেনাবাহিনীকে নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে যে তারা আসলে কি চাইছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরও সেনাবাহিনী কোনো কার্যকর ভূমিকা রাখতে পেরেছে? প্রত্যেকটা জায়গায় রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসে হাজির হচ্ছে। ঢাকাতে প্রত্যেকটা স্পটে দেখলাম ঘটনা ঘটে যাওয়ার পর সেনাবাহিনী এসে ফটো সেশন করে গেছে। আমি মনে করি বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে সরকারকে সহযোগিতা করছে না, তারা মাঠে আছে কিন্তু কাজে নেই, অর্থাৎ তারা চেহারা দেখাচ্ছে। কারণ সেনাবাহিনী মাঠে থাকার পর আওয়ামী লীগ বা অপরাধীরা কি করে প্রকাশ্যে হেঁটে বেড়ায়? পুলিশের ভয় তো গত 15 বছরে জামাত বিএনপি গর্তের মধ্যেও শান্তি পায় না, সেখানে হারুন, বিপ্লব, মনিরুলরা হাজির হয়ে গেছে। আর এই মুহূর্তে এসে আমাদের ভদ্র পুলিশেরা দেখেন, পুলিশের মধ্যে কি বিএনপি আর জামাত নিয়ে এখন কাদা ছড়াছড়ি। একটা গ্রুপ বলছে ওরা বিএনপি, একটা গ্রুপ বলছে ওরা জামাতি। যারা এতদিন একসাথে এক টেবিলে চা খাইছে আওয়ামী লীগ ফ্যাসিস্টের পতনের অপেক্ষায়, তারা এখন মানে পদে বসে, গুরুত্বপূর্ণ পদে বসে গেছে। জামাত আর বিএনপির মধ্যে পার্থক্য করতেছে এখন তারা। আমি মাঝখানে 3 দিন আপনাদের ভিডিও দেইনি, খেয়াল করেছেন। আমি কিন্তু ঘুরতে যাই নাই কোথাও, এই সময়গুলিতে আমি কাজ করেছি। এই যে তথ্যগুলো আপনাদের দেই, বিভিন্ন জায়গায় যেতে হয়, তাদের সাথে বসতে হয়, চা খেতে হয়, বিভিন্ন জায়গায় সফরে যাই অনেক তথ্য বের করে আনার জন্য। একদল বিএনপি অফিসাররা বলছে গুরুত্বপূর্ণ পদে জামাত বসছে, জামাতের লোকগুলি বলছে আমরা কি করে কাজ করবো, বিএনপিতে আমাদের হেল্প করছে না। আবার অনেকেই বলছে ইউনূস সরকারের পতনের জন্য বিএনপি সমর্থিত অফিসাররা হেল্প করছে না।
এই যে বিষয়গুলো, লাভটা কার হচ্ছে? ভারতের। ওই যে বললাম ভারতের প্ল্যান বি। ভারত কি করলো? তার প্ল্যান বির প্রধান কাজটি হিসেবে তারা কৌশলে সকল দলগুলোর মধ্যে বিরোধ সৃষ্টি করে দিল। এখন দেখেন বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল একে অপরকে ঘায়েল করা নিয়ে ব্যস্ত। আর উপরে হাসিনা যে কি খুশি, বিড়ি টানতেছে আর সে গান শুনতে সব তৈরি বদলছে। এটাই তো হাসিনা চাইছে। শক্তিটাকে ধ্বংস করে দিলে, ধরেন এই মুহূর্তে বাংলাদেশে হাসিনা ঢুকে গেলে বা হাসিনার বাহিনী ঢুকে গেলে হয়তো বিএনপি জামাত আবার এক হবে, নাও হতে পারে। কারণ একটা দল বলবে যে আমরা জীবন দিয়ে তোমাদের ক্ষমতায় বসাবো, তোমরা লুটপাট করবে আর আমাদের মারবা, তাহলে আমাদের লাভ কি? হাসিনাই বরং দেশে থাকুক, তাও তোমরা ক্ষমতা না আসো। এরকম একটা দল বলতেছে। এখন কি করণীয় আসলে? তারা যে কাজগুলো করছে, ধরেন বিএনপির কিছু সিনিয়র নেতা, পুলিশের মধ্যে কিছু ব্যক্তি, উপদেষ্টার মধ্যে কিছু ব্যক্তি, জামাতের কিছু ব্যক্তি, তারা অনেকই ভারতের এই কি বলবো বিশেষ বি প্ল্যানের অংশ হয়ে গেছে, বুঝে বা না বুঝে। এবং তারা নিজেরা নিজেদের মধ্যে এত বেশি কাদা ছোড়াছড়ি করছে। আমার অনেক বন্ধু আছে সামরিক বাহিনীতে, বড় বড় সাংবাদিক, তারা ঘুম থেকে উঠেই ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সে সাথে আজকের ভিডিওটা নিয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখলেন, যা কিছু শুনলেন, সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। আজকে যে টপিকটা ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে বর্তমান বাংলাদেশের তুলপাড় চলতেছে, তুলপাড় কাণ্ড চলতেছে, নানান ধরনের আলোচনা এবং সমালোচনা হচ্ছে এই উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতে পারছেন এই জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে কি কি ভিডিও ছিল, সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। মূলত তার সাথে কি ঘটেছিল, কেন ছাত্র জনতা এই জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি করতেছে পদত্যাগের জন্য, তার সমস্ত বিষয় আজকের ভিডিওতে জানতে পারলেন। এই ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি লিখতে ভুলবেন না। ধন্যবাদ।